মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ আকাশ, সক্ষমতার লড়াই, বার্তার যুদ্ধ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ড্রোন আর ক্ষেপণাস্ত্রের গর্জনই শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে শক্তি, কৌশল আর মানসিকতার এক নীরব প্রতিযোগিতা। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক দাবি ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা কমছে, অন্যদিকে তেহরানের দৃঢ় ঘোষণা সবচেয়ে উন্নত অস্ত্র এখনও ব্যবহারই করা হয়নি। এই দ্বৈত বয়ান যেন একই যুদ্ধের দুই বিপরীত আয়না। সেন্টকমের দাবি ইরানের শক্তি ক্ষয় যাচ্ছে। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কুপার সাম্প্রতিক এক ব্রিফিংয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র এবং লঞ্চার লক্ষ্য করে ধারাবাহিক হামলার ফলে দেশটির পাল্টা আঘাত হানার সক্ষমতা কমছে। তার ভাষায়, আমরা দেখছি আমাদের এবং আমাদের সহযোগীদের ওপর আঘাত হানার সক্ষমতা ইরানের দিন দিন কমছে, অন্যদিকে আমাদের সমরশক্তি আরও বাড়ছে। এই বক্তব্য শুধু একটি সামরিক মূল্যায়ন নয়, এটি একটি কৌশলগত বার্তাও। যুদ্ধক্ষেত্রে বাস্তব শক্তির পাশাপাশি ধারণা বা পারসেপশনও গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষকে বোঝানো যে তার আঘাতের ধার কমছে, এটি এক ধরনের মানসিক চাপ তৈরি করে। জেনারেল কুপারের মতে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরান ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২০০০-এরও বেশি ড্রোন ব্যবহার করেছে। কিন্তু এই ধারাবাহিক উৎক্ষেপণের ফলে ইরানের লঞ্চার, সরঞ্জাম এবং সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। ইরানের পাল্টা বার্তা, আমাদের আসল শক্তি এখনও দেখেননি। তবে তেহরান একেবারেই ভিন্ন ছবি আঁকছে। মিনিস্ট্রি অফ ডিফেন্স অ্যান্ড আর্মড ফোর্সেসের লজিস্টিক্সের মুখপাত্র রেজা তালাইনিক বলেন, যুদ্ধের প্রথম দিনগুলোতেই আমরা আমাদের সমস্ত উন্নত অস্ত্র আর সরঞ্জাম ব্যবহার করি না। এই বক্তব্যের ভেতরে রয়েছে একটি সুস্পষ্ট কৌশল, অনিশ্চয়তা বজায় রাখা। শত্রুকে কখনোই পুরো সক্ষমতার ধারণা দেওয়া হয় না। সামরিক বিশ্লেষকেরা বলেন, এটি ডিটারেন্স বা প্রতিরোধ নীতির একটি অংশ। আমাদের কাছে আরও কিছু আছে, এই বার্তাই অনেক সময় হামলা ঠেকাতে কার্যকর। ইরান দাবি করছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েই ময়দানে নেমেছে, অর্থাৎ এটি কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং পরিকল্পিত প্রতিরোধ। ক্ষেপণাস্ত্র বনাম আকাশ প্রতিরক্ষা, কার সুবিধা কোথায়? এই সংঘাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি। ইরান দীর্ঘদিন ধরেই নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত করেছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো আঞ্চলিক ঘাঁটি এবং মিত্রদেশগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভর করছে, যেখানে রাডার, ইন্টারসেপ্টার ও স্যাটেলাইট নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে যুদ্ধ শুধু আঘাতের নয়, প্রতিরোধেরও। একটি ক্ষেপণাস্ত্র ছোড়া যেমন গুরুত্বপূর্ণ, সেটিকে মাঝপথে ধ্বংস করাও ততটাই গুরুত্বপূর্ণ। সংখ্যার রাজনীতি, ৫০০ ক্ষেপণাস্ত্র কি দুর্বলতার লক্ষণ? যুক্তরাষ্ট্রের বক্তব্য অনুযায়ী ইরান ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রশ্ন হল, এটি কি শক্তির প্রমাণ না ভাণ্ডার ফুরিয়ে যাওয়ার ইঙ্গিত? দুইভাবে বিষয়টি দেখা যায়। ১. যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে এত বিপুল ক্ষেপণাস্ত্র ব্যবহার মানে দ্রুত মজুদ কমে যাওয়া। লঞ্চার ধ্বংস হলে নতুন করে স্থাপন করার সময় সাপেক্ষ, ফলে আঘাতের হার কমতে পারে। ইরানের দৃষ্টিতে এটি শক্তি প্রদর্শন, আমরা সক্ষম এবং প্রয়োজনে আরও পারি। যদি সত্যিই তাদের উন্নত অস্ত্র এখনও ব্যবহৃত না হয়ে থাকে, তবে বর্তমান হামলাগুলো কেবল প্রথম ধাপ। মনস্তাত্ত্বিক যুদ্ধ, কথার ভেতরে লুকানো কৌশল। যুদ্ধক্ষেত্রে গোলাবারুদের পাশাপাশি কথাও অস্ত্র হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র বলছে ইরানের শক্তি কমছে, ইরান বলছে আমাদের সেরা অস্ত্র এখনও ব্যবহার হয়নি। এই দুই বক্তব্যই আসলে শত্রুর মনোবলকে লক্ষ্য করে। বিশ্লেষকেরা বলেন, আধুনিক যুদ্ধ ৩ স্তরে চলে: বাস্তব যুদ্ধক্ষেত্র, তথ্যগত সক্ষমতা, তথ্য ও মনস্তাত্ত্বিক প্রভাব। বর্তমান পরিস্থিতিতে তৃতীয় স্তরটি সবচেয়ে বেশি সক্রিয়: দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কা। রেজা তালাইনিকের বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ার সক্ষমতা। এটি ইঙ্গিত করে যে ইরান দ্রুত সমাপ্তি চায় না, বরং দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করে প্রতিপক্ষকে ক্লান্ত করতে চায়। ইতিহাস বলে, দীর্ঘমেয়াদী সংঘাতে অর্থনীতি, জনমত এবং জ্বালানি সরবরাহ বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের পক্ষে সুবিধা হল বৃহৎ মার্কিন সামরিক বাজেট এবং জোট ভিত্তিক সমর্থন। ইরানের পক্ষে সুবিধা ভৌগোলিক অবস্থান এবং আঞ্চলিক মিত্রগোষ্ঠী। প্রযুক্তির লড়াই, ড্রোন যুদ্ধের নতুন অধ্যায়। ২০০০-এরও বেশি ড্রোন ব্যবহারের দাবি বর্তমান যুদ্ধের চরিত্র বদলে দিয়েছে। ড্রোন এখন সস্তা, দ্রুত এবং গণহারে ব্যবহারযোগ্য অস্ত্র। ড্রোনের মাধ্যমে নজরদারি, লক্ষ্য নির্ধারণ, সরাসরি আঘাত সবই সম্ভব হচ্ছে কম খরচে। এতে যুদ্ধের সমীকরণ পাল্টে যাচ্ছে। বড় শক্তির পাশাপাশি মাঝারি শক্তিগুলো এখন কার্যকর আঘাত হানতে সক্ষম। শক্তি বাড়ছে কার? জেনারেল কুপারের বক্তব্যে একটি লাইন ছিল, আমাদের সমরশক্তি আরও বাড়ছে। এটি সম্ভবত
অতিরিক্ত মোতায়েন, উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা এবং আঞ্চলিক ঘাঁটি শক্তিশালী করার ইঙ্গিত। অন্যদিকে ইরান বলছে তারা এখনও পূর্ণ শক্তি দেখায়নি। ফলে প্রশ্ন দাঁড়ায়, এই লড়াই কি বাস্তব শক্তির নাকি ধৈর্যের? সম্ভাব্য ভবিষ্যৎচিত্র: ১. সংঘাত সীমিত থাকবে। উভয় পক্ষ আঘাত এবং প্রতিরোধ চালিয়ে যাবে, কিন্তু পূর্ণমাত্রার যুদ্ধ এড়াবে। ২. হঠাৎ বড় আঘাত। ইরান যদি সত্যিই উন্নত অস্ত্র ব্যবহার করে, তাহলে পরিস্থিতি দ্রুত তীব্র হতে পারে। ৩. কূটনৈতিক মোড়। দীর্ঘমেয়াদী চাপের পর আন্তর্জাতিক মধ্যস্থতায় সমঝোতা আসতে পারে। উপসংহার: আগুনের নিচে জমাট কৌশল। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু ক্ষেপণাস্ত্রের সংখ্যা দিয়ে মাপা যায় না, এটি কৌশল, মনোবল এবং সময়ের বিরুদ্ধে লড়াই। যুক্তরাষ্ট্র বলছে ইরানের পাল্টা আঘাত হানার সক্ষমতা কমছে। ইরান বলছে সবচেয়ে উন্নত অস্ত্র এখনও হাতে রয়েছে। বাস্তবতা হয়তো এই দুইয়ের মাঝখানে কোথাও। একটা বিষয় স্পষ্ট, এই সংঘাত এখন শুধু মার্কিন শক্তির নয়, এটি বার্তার যুদ্ধ, প্রযুক্তির যুদ্ধ এবং ধৈর্যের যুদ্ধ। আগামী দিনগুলোই বলবে কার হিসেব সঠিক ছিল আর কার কৌশল টিকে থাকবে দীর্ঘ সময়।